ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। পিসিবি সভাপতি মহসিন নাকভির দাওয়াতে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল দেখতে লাহোরে আছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেখানেই পাকিস্তানের বাংলাদেশ সফর চূড়ান্ত হয়েছে। বাংলাদেশের শ্রীলঙ্কা ও ভারত সিরিজের মাঝামাঝি সময় হবে এই সিরিজ, যদিও এখনও ফরম্যাট চূড়ান্ত হয়নি। পাশাপাশি সিনিয়রদের নিয়েও কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বিসিবি। আগে তাদের পরিকল্পনা শুনবে, পরে সেই অনুযায়ী আসবে সিদ্ধান্ত। ফারুক আহমেদ পাকিস্তানের লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল দেখতে। টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও ভারত ফাইনালে ওঠায় পাকিস্তানে এটাই চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচ। তাই পিসিবি সভাপতি মহসিন নাকভির অনুরোধে লাহোরে এসেছেন বিসিবি বস। আরও একটা কারণে এই মিটিংটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের পর বাংলাদেশে খেলতে আসবে পাকিস্তান। সেই সিরিজ কনফার্ম করতে এই সভা, অনেকটা রথ দেখার কলা বেচার মতো। আমরা পাকিস্তানে আসতেছি হোয়াইট বলে জানিয়ে, এটা আমাদের অ্যাক্টিভিটি আছে। ওরা আসবে এটা নাই, এটা চেষ্টা হচ্ছে আর কি। ওই শ্রীলঙ্কা আর ইন্ডিয়ার মাঝখানে আমাদের শ্রীলঙ্কায় যাচ্ছি আবার মে জুনে, ওইটার পরে জুন জুলাইয়ে, ওই জুলাই আগস্টের মধ্যে একটা সময় আর কি হবে। সিরিজ চূড়ান্ত হলেও এখনো ফরম্যাট চূড়ান্ত হয়নি। শুরুতে অবশ্য শোনা গিয়েছিল 3টা করে ওয়ানডে ও টি20 খেলবে দুই দল। এটাতে অ্যাক্টিভের বাইরে হয় কি, সব দেশে তো একদম পুরো টাইট এফটিপিটা এখন। আমাদেরও দেখবে, তুমি যদি দেখো যে আমাদের এই পাকিস্তান আসবো আমরা, তারপরে শ্রীলঙ্কা যাচ্ছি, তারপরে আবার ইন্ডিয়া আসতেছে। সো টাইম বের করে খুব ডিফিকাল্ট। পাকিস্তানের মধ্যে কমিট করে ফেলছে, ওর মধ্যে থেকে ট্রাই করছে যে অ্যাটলিস্ট 3-4টা শর্টার ভার্সন যদি খেলতে পারে আর কি, হোয়াইট বল আর কি। এটা চেষ্টা করছে, এখনো ওয়ার্কআউট করছে। বাট এটা প্রমিস করছে যে খেলবে, বাট নাম্বারটা কয়টা ম্যাচ এটা এখন ঠিক হয়নি। আবারও বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদার মুশফিকুর রহিম। অন্য দেশগুলো যেখানে 2027 ওয়ানডে বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা করছে, সিনিয়রদের নিয়ে বাংলাদেশের কি পরিকল্পনা? সিনিয়র প্লেয়ারদের নিয়ে প্ল্যানটা কিছু না, ওরা আগে বলবে যে ওদের প্ল্যানটা কি, তারপর আমরা কোঅর্ডিনেট করে আমরা জানাবো যে আমাদের প্ল্যান কি। আগে আমাদের প্লেয়ারদের কাছ থেকে আসতে হবে জিনিসটা কি করতে চায়, ওরা ওদের প্ল্যানটা জেনে তারপর আমরা বোর্ড থেকে ডিসিশন নিব। শুধু ফারুক আহমেদই নন, দ্বিতীয় সেমিফাইনাল দেখতে লাহোরে আছেন বিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা, এমনকি আছেন জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সভাপতিও। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, লাহোর, পাকিস্তান। গত 20 বছর ধরে বিসিবিতে চাকরি করছেন, ছিলেন কোচ, নির্বাচক, প্রধান নির্বাচক, চিফ কোঅর্ডিনেটর অফ প্রোগ্রামের দায়িত্বে। অথচ গত 28 ফেব্রুয়ারি চুক্তি মেয়াদ শেষ হয়ে গেলেও তার সঙ্গে চুক্তি নবায়ন করবেন কিনা সেই বিষয়ে জানানোর সৌজন্যতাও দেখায়নি ক্রিকেট বোর্ড। বলছি জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুর কথা। এমন আচরণে হতাশ নান্নু বলছেন বিসিবি অপেশাদার আচরণ করেছে। যারা এই প্রজন্মের তরুণ ক্রিকেট প্রেমী, তারা মিনহাজুল আবেদিন নান্নু নামটা শুনলেই হয়তো তাদের চোখে ভেসে ওঠে প্রধান নির্বাচক নান্নুকে। লম্বা সময় ধরে প্রধান নির্বাচক ও এর আগে ফারুক আহমেদ ও আকরাম খানের অধীনে নির্বাচক হিসেবে কাজ করেছেন তিনি। তবে বর্ণিল আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ার ছিল মিনহাজুল আবেদিনের। অনেকের মতোই দেশের ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটারদের একজন তিনি। অবসরের পর 2005 সালে বিসিবির গেম ডেভেলপমেন্টের কোচ হিসেবে যোগদান করেন নান্নু। এরপর ধাপে ধাপে নির্বাচক, প্রধান নির্বাচক হিসেবে 2023 সালে চুক্তি শেষ হয় তার। এরপর বিসিবি তাকে দায়িত্ব দেয় চিফ কোঅর্ডিনেটর অব প্রোগ্রামের। নান্নুর সাথে বিসিবির চুক্তি শেষ হয়েছে গত 28 ফেব্রুয়ারি, কিন্তু অবাক করার বিষয় বিসিবি থেকে কিছুই জানানো হয়নি তাকে। তো অবশ্যই আগে জানানো উচিত ছিল, কারণ চুক্তি যখন ফেব্রুয়ারি পর্যন্ত আছে, এখানে তো একটা প্রাথমিক আলোচনা হওয়া উচিত ছিল। এটা একটু প্রেসিডেন্টের নলেজে একটু দেওয়া হয়েছিল, তারপর থেকে কোনো রেসপন্স আসেনি। তো এখন দেখার বিষয় যে এখন বোর্ডটা 20 বছর তো হয়ে গেল বোর্ডে, তো আশা করছি তো অবশ্যই একটা পজিটিভ কিছু তো আমরা পাবোই না, ফিডব্যাক কিছু তো বলা দরকার। স্বল্প যে সময়ে ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন তখন বেশ সুনাম ছিল মিনহাজুল আবেদিনের। বিসিবিতে চাকরি ছাড়লে আবারও ফিরতে চান পুরনো কোচিং পেশাতেই। বিসিবি আগে জানিয়ে দিলে হয়তো এবারের প্রিমিয়ার লিগেই কাজ শুরু করতেন বলছেন তিনি। খেলা ছাড়ার পর থেকে 2005 সাল থেকে কিন্তু বোর্ডে জয়েন করেছি, ওখান থেকে আজকে প্রায় 20 বছর হয়ে গেল। তো এখন যদি না করি তো অন্যদিকে, কারণ আমার কোচিংয়ের লেভেল 3 পর্যন্ত করা আছে, সেদিকে মনোনিবেশ করব। এজ গ্রুপে কাজ করে ডেভেলপিংয়ের সাথে থাকা, দেশের ক্রিকেটের উন্নতির সাথে থাকা, এটা কিন্তু বিরাট ব্যাপার। দীর্ঘ 20 বছর বিসিবির 3 ডিপার্টমেন্টে কাজ করার অভিজ্ঞতা থেকে মিনহাজুল আবেদিন নান্নু দিলেন দেশের ক্রিকেটের মূল সমস্যার সন্ধান।
বললেন কেন ক্রমশই খারাপ হচ্ছে জাতীয় দলের পারফরম্যান্স। আপনারা তো সব জায়গায় যাচ্ছেন, দুনিয়ার সব দেশের ক্রিকেট অবকাঠামো দেখছেন, আমাদের দেশের মতো তো অবকাঠামো কোথাও নেই। আপনি রিজিওনালে যখন যেতে পারবেন না, বা 4টা জায়গায় যদি আপনার পুরোপুরি ক্রিকেট সেন্টারগুলি রেডি করতে পারবেন না, ডিভিশন হেডকোয়ার্টারগুলিতে আপনার থাকার ব্যবস্থা থাকতে হবে, ফিজিও ট্রেনারের পার্মানেন্ট থাকতে হবে। একটা মেডিকেলে দেখেন একটা খেলোয়াড় ইনজুর হলে ঢাকা আসতো। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ান তারকা স্টিভ স্মিথ। ভারতের বিপক্ষে সেমিফাইনালে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ার পর এই সিদ্ধান্ত জানান অজি অধিনায়ক। 15 বছরের দীর্ঘ ক্যারিয়ারে 5800 রানের মালিক তিনি। নামের পাশে আছে বেশ কিছু রেকর্ড। স্মিথের ওয়ানডে ক্যারিয়ার নিয়ে আরও থাকছে ডেস্ক রিপোর্টে। হারের ক্ষত, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি থেকে ছিটকে যাওয়ার বেদনা, দলকে আরেকবার শিরোপা ছোঁয়ানোর আক্ষেপ। ওয়ানডে ফরম্যাটে স্টিভ স্মিথের বিদায়ের গল্পটা এমনই বিষাদ বিধুর। প্যাট কামিন্স সরে যাওয়ায় অধিনায়কের দায়িত্বটা আসে স্মিথের কাঁধে। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, কামিন্সদের মতো শীর্ষ তারকাদের ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে দিয়েছেন নেতৃত্ব, তুলেছেন সেমির মঞ্চে। তবে ভারতের কাছে ধরাশায়ী হয়ে শেষ 4-এ শেষ হয়েছে অজিদের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন। তাতেই দুবাইয়ের মাটিতে 73 রানের ইনিংস খেলে ওয়ানডে ক্রিকেটকে গুড বাই জানিয়েছেন স্টিভ স্মিথ। 2010 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয়েছিল স্মিথের। লেগ স্পিনার হিসেবেই শুরু হয়েছিল 22 গজের পথ চলা। সেখান থেকেই প্রজন্মের সেরা ক্রিকেটারদের একজন বনে যাওয়া ফ্যাবুলাস ফোরের জলজলে এক নাম হয়ে ওঠেন স্টিভ স্মিথ। 15 বছরের সুদীর্ঘ ক্যারিয়ারে ওয়ানডে ফরম্যাটে স্মিথ খেলেছেন 170 ম্যাচ, ব্যাট হাতে করেছেন 5800 রান। 12 সেঞ্চুরি ছাড়াও এই সংস্করণে স্মিথের নামের পাশে আছে 35টি হাফ সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার হয়ে 12 সেঞ্চুরি করেছেন এমন ব্যাটারদের মধ্যে তার গড় ছিল দ্বিতীয়। আছে ওয়ানডেতে ক্যারিয়ার সেরা 164 রানের ইনিংস। এছাড়া বল হাতে উইকেট নিয়েছেন 28টি। এই ফরম্যাটে অস্ট্রেলিয়ার হয়ে 2টি বিশ্বকাপ জয়ের গৌরব আছে স্মিথের। অধিনায়ক হিসেবেও স্মিথের সাফল্যের হার 50%। 64 ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন 32টিতে। 2015 সালে আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারও জেতেন এই অজি তারকা। শেষের গল্পটা হয়তো সুমধুর হয়নি, তবে অস্ট্রেলিয়ার রঙিন জার্সিতে ওয়ানডে ফরম্যাটে সেরাদের একজন হিসেবেই বিদায় নিয়েছেন স্টিভ স্মিথ। 2027 বিশ্বকাপে দল গুছিয়ে নিতেই নিজেকে সরিয়ে নেয়া স্মিথরা জানেন কোথায় থামতে হয়। তাই তো 35 বছর বয়সেই জায়গাটা ছেড়ে দিলেন নতুন কোনো এক স্মিথের জন্য। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। এবারে ফুটবলের খবর। 11 দিনের কন্ডিশনিং ক্যাম্প করতে সৌদি আরব গেল জাতীয় ফুটবল দল। ক্যাম্পে নিজেদের সেরাটা দিয়ে দলে জায়গা করে নিতে চান ফুটবলাররা। আর ফুটবলারদের নিয়ে বেশ ইতিবাচক জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা। সৌদির পাট চুকিয়ে 17 মার্চ দেশে ফিরবে জামাল তোপুরা। সবশেষ সাফের আগে সুফল মিলেছিল সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করে। এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে আবারও সেই সৌদি আরবেই আস্থা কোচ হেভিয়ার ক্যাবরেরার। বাংলাদেশের 4 দিনের অনুশীলনের পাট চুকিয়ে উন্নত প্রশিক্ষণের জন্য মরুর বুকে যাত্রা জামাল তপুদের। লাস্ট 3 বছর আমরা সৌদি গেছি, এই বছরও যাব। সো আমি মনে করি সৌদি ক্যাম্প খুবই ইম্পর্টেন্ট। ইভেন সাফের আগে আমরা ওইখানে ক্যাম্প করছি, তো আউটপুটটা ভালো ছিল। সৌদি ক্যাম্পে ওইখানে 3টা ম্যাচ আছে। সো এই 3টার ম্যাচের এটা প্রিপারেশন ম্যাচ, বাট আমার জন্য ভালো, কারণ অনেক মাস আমরা একসাথে একটা ম্যাচ খেলি না। সো টিমের জন্য ভালো। সৌদি আরবে 3টি প্রস্তুতি ম্যাচ খেলার ভাবনাও আছে ক্যাবরেরার। 8 মার্চ সুদানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা বাস্তবায়ন হলেও বাকি 2টি নিয়ে এখনও সিদ্ধান্ত আসেনি। সুদানের সাথে একটি প্রস্তুতি ম্যাচ চূড়ান্ত হয়েছে। সম্ভবত সৌদি আরবের 2য় বিভাগের দল তাইফের সাথে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবো আমরা। এটা হলেও ভালো হবে। আরেকটা ম্যাচ হতে পারে ম্যাকাওয়ের সাথে। অনেকগুলো বিকল্পই আছে, কেননা সেখানে ভালো সুযোগ সুবিধা আছে। সৌদি আরবে অনুশীলন ক্যাম্পের জন্য 30 সদস্যের দলে আছেন শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা চৌধুরী। তবে এখনই দলের সাথে যোগ দিচ্ছেন না তিনি। আগামী 18 মার্চ ঢাকায় যোগ দেবেন বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে। তবে সৌদি ক্যাম্পে যোগ দিবেন ইতালিয়ান ক্যাম্পে খেলা ফাহমেদুল ইসলাম। দলে জায়গা পাওয়া নিয়ে ফুটবলারদের মাঝে চলছে মধুর প্রতিযোগিতা। তবে ভিসা জটিলতায় দলের সঙ্গী হতে পারেননি সিনিয়র ডিফেন্ডার রহমত মিয়া। কোন প্লেয়ারদের ট্রেনিংয়ের পরপর যে একটা কম্পিটিশনের এটা কোচদেরকেও ভাবিয়ে তুলেছে যে আসলে কাকে রাখে, কাকে করবে। আমার মনে হয় যে একটা কম্পিটিশনের এই জন্য কোচদের মধ্যে একটা যে প্লেয়ারদের নেওয়া, বাছাই করার একটা যে
কম্পিটিশন আসছে, সেটাই আমি মনে করি যে আমাদের ফুটবলের জন্য একটা ইতিবাচক দিক। সৌদিতে কন্ডিশনিং ক্যাম্প শেষে 30 সদস্যের স্কোয়াড নেমে আসবে 23-এ। তাইফেতে যারাই মন জয় করতে পারবে তাদেরই জায়গা হবে চূড়ান্ত দলে। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। বিসিবির প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে। A+ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা মিলছে পেসার তাসকিন আহমেদের। 4 ক্যাটাগরিতে 22 জন ক্রিকেটার এবার থাকছেন কেন্দ্রীয় চুক্তিতে। আনুষ্ঠানিকভাবে এখনও বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করেনি ক্রিকেট বোর্ড। তবে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ বলছে একমাত্র ক্রিকেটার হিসেবে A+ ক্যাটাগরিতে থাকছেন পেসার তাসকিন আহমেদ। এরপর এ ক্যাটাগরিতে আছেন টেস্ট ও ওয়ানডে 2 ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস এবং মুশফিকুর রহিম। এরপর বি ক্যাটাগরিতে থাকছেন মমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদুল্লাহ রিয়াদ ও মোস্তাফিজুর রহমান। তাহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানারাও আছেন এই ক্যাটাগরিতে। সি ক্যাটাগরিতে থাকছেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও শেখ মেহেদির মতো ক্রিকেটাররা। এছাড়া কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাচ্ছেন নাসুম আহমেদ ও খালেদ আহমেদরাও। এই 2 ক্রিকেটারই আছেন ক্যাটাগরি ডিতে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। বড় ভাই বা পরিবারের অন্য কাউকে দেখে শেখার ঘটনা নতুন না, আর পাকিস্তান ক্রিকেটে এই ঘটনা নিয়মিতই। অন্তত 22টি পরিবার আছে যেখানে আছে একাধিক টেস্ট ক্রিকেটার। ইমরান খান, মজিদ খান, জাভেদ বার্কি কিংবা মিসবাউল হকের মতো অধিনায়করা একই পরিবারের। ইমরান খানের স্মৃতি বিজড়িত ছোটবেলার মাঠ জামান পার্ক ঘুরে এসে পাকিস্তানের ক্রিকেট পরিবারের গল্প শোনাচ্ছেন আফনান পিয়াল। কে জানে বছর 10 পরে এই বাচ্চারাই হয়তো হবেন ইমরান খান। ওদের মতো বয়সে লাহোরের এই বিখ্যাত জামান পার্কেই পাকিস্তানি কিংবদন্তির ক্রিকেটে অ আ ক খ শুরু। 1940 সালে প্রতিষ্ঠিত হওয়া এই মাঠে শুধুমাত্র ইমরান খান না, তার খালাতো ভাই মাজিদ খান, মাজিদ খানের ছেলে বাজিদ খান, অন্তত 3 জন ইন্টারন্যাশনাল ক্রিকেটার এই মাঠে খেলেই বড় হয়েছেন। এবং ধারণা করা হয় একই পরিবারের মিসবাউল হকও এই মাঠে কখনো না কখনো খেলেছেন। এই মাঠ থেকেই 44 জন প্রথম শ্রেণীর ক্রিকেটার তৈরি হয়েছে। মূলত এটাই পাকিস্তান ক্রিকেটের গল্প। পাকিস্তানে এক পরিবারের অসংখ্য ক্রিকেটার পাওয়ার গল্প নতুন না। পাকিস্তানে অন্তত 22টা পরিবার আছে যেখানে আছেন একাধিক টেস্ট ক্রিকেটার। 5 মোহাম্মদের 4 জনই টেস্ট খেলেছেন। রাইস মোহাম্মদ ছিলেন 1954-55 সালে ভারতের বিপক্ষে ঢাকা টেস্টের 12th ম্যান। এর মধ্যে 2 ভাই হানিফ মুশতাক আর হানিফের ছেলে শোয়েবের তো টেস্ট ক্রিকেটের ডাবল সেঞ্চুরিই আছে, আর হানিফ মেরেছিলেন ট্রিপল। অল ইন্ডিয়ার হয়ে টেস্ট খেলা জাহাঙ্গীর খানের ছেলে মাজিদ খান ছিলেন পাকিস্তানের টেস্ট ক্যাপ্টেন। তার ছেলে বাজিদ খানও টেস্ট খেলেছেন। মাজিদের খালাতো ভাই ইমরান খান দেশটার প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক। আরেক খালাতো ভাই জাভেদ বার্কিও দেশের অধিনায়কত্ব করেছেন। তাদের আত্মীয় মিসবাউল হকও ছিলেন দেশটার কিংবদন্তি। আকমল ভাইদের মধ্যে সবার আগে জাতীয় দলে খেলেছিলেন কামরান। তার দেখা দেখি এসেছেন আদনান উমরও। কামরানের শ্বশুর আবার সাবেক পাকিস্তানি ওপেনার মোহাম্মদ ইলিয়াস। উমরের শ্বশুর আবার পাকিস্তানের কিংবদন্তি স্পিনার আব্দুল কাদির। তার ছেলে উসমান কাদিরও পাকিস্তানের হয়ে খেলেছেন। আকমল ভাইদের কাজিন আবার বাবর আজম। শহীদ আফ্রিদির জামাতা শাহিন শাহ আফ্রিদি। শাহিনের ভাই রিয়াজ আফ্রিদিও টেস্ট খেলেছেন। ইমামের চাচা ইনজামাম মঈন খানের ছেলে আজম খান। দেশটার প্রথম হিন্দু টেস্ট প্লেয়ার অনিল দেলপাতের কাজিন দানিশ কানেরিয়া। পাকিস্তানের হয়ে টেস্ট খেলেছেন 3 ইলাহি, মনজুর জহুর সেলিম। এভাবেই পাকিস্তান ক্রিকেটে চলছে পারিবারিক লিগ্যাসি। একজন পথ দেখান, সেই পথ ধরে অন্যরা হেঁটে যান। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, লাহোর, পাকিস্তান। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।